আজকে আপনাদের সামনে প্রাক্তন এবং অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক 1985 এর আইএএস ক্যাডার শ্রী দেবাশিস সেনের একটা ইন্টারভিউ শোনাবো। আমার সৌভাগ্য হয়েছে তার সঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ইলেকশনের রেজাল্টের কাউন্টিং এর কয়েকদিন আগে যখন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেত্রীরা অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন, মূলত তাদের অভিযোগ যে ম্যানুপুলেট করা হতে পারে ইভিএম, কখনো সিসিটিভি বন্ধ করে। বিভিন্ন যে এই কয়েকদিন ধরে আমরা দেখলাম যে ইভিএম ম্যানুপুলেশনের যে ব্যাপার, এবং রাস্তাঘাটে যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা ইভিএম আটকে তারা বলার চেষ্টা করছেন যে এই দেখুন অরক্ষিতভাবে ইভিএম যাচ্ছে এবং ইভিএম লুট হয়ে যাচ্ছে। এই পুরো বিষয়টি আপনাদের মনে যে প্রচুর প্রশ্ন রয়ে গিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যথাযথ যিনি দিতে পারেন, সব থেকে ভালো পশ্চিমবঙ্গের যিনি দিতে পারেন, তিনি হচ্ছেন প্রাক্তন এবং অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। 2006 এবং 9-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ইলেকশন পরিচালনা করার দায়িত্ব তার কাঁধে ছিল। অত্যন্ত সম্মানের সঙ্গে সেই দায়িত্ব যিনি পালন করেছেন। আসুন আপনাদের সামনে তার সঙ্গে আমার সাক্ষাৎকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আজকের দিনে শোনাবো। আপনি আমাদের যদি একটু দর্শকদের আলোকপাত করেন যে এবারের যে নির্বাচনে ইভিএম এ হ্যাকের যে তথ্য বিভিন্ন রকম মানুষের মনে সংশয় সৃষ্টি করেছে, আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি আলোকপাত করেন বিষয়টি। খুব সংক্ষেপে পরপর কয়েকটা বলে যাচ্ছে। আমি একেবারেই মনে করি না যে এটা নিয়ে কোনো ট্যাম্পার এই অবস্থায় করা সম্ভব। প্রথমত হচ্ছে যে ঘেরাটোপের মধ্যে থাকে এবং যে সতর্কতা আছে, যেমন প্রত্যেকটা মেশিনের নিচে একটা করে এমবেডেড নম্বর থাকে, সিরিয়াল নাম্বার, একটা বিরাট বড় আলফা নিউমেরিক নাম্বার থাকে, যেটা সবাই নোট করে, পোলিং এজেন্টরা বুথে নোট করে এবং কাউন্টিং এজেন্টরা কাউন্টিংয়ে নোট করে, এবং তার ফলে ওই ইভিএম মেশিনটাই আছে কিনা এটা সঙ্গে সঙ্গে বোঝা যাবে। 2, ইভিএম মেশিন যখন বন্ধ হয় ফাইনালি, তখন সুতো দিয়ে গালা দিয়ে প্রার্থীর এজেন্টরা সবাই সিল করে দেন, এবং এখানে এসে সেই সিল অটুট আছে কিনা সেটা তারা প্রথমেই দেখে নিতে পারেন। যে সিলে ইউজুয়ালি ওরা সই করে দেয়, সুতরাং যে নিজের সই নিজে শনাক্ত করা, এটা যদি চেঞ্জ হয় সেটা তো আর কেউ করতে পারবে না। 3 হচ্ছে যে ফর্ম 17C বলে একটা বিধান আছে, সে ব্যালট পেপারের সময় থেকেই ছিল। প্রত্যেকটা পোলিং এজেন্টকে একটা করে কাগজ দেওয়া হয়, যার 2টো পার্ট থাকে। প্রথম পার্টে বুথে কত ভোট ওই মেশিনে পড়লো তার হিসাব সই করে প্রত্যেককে দেওয়া থাকে, এবং এইবার যখন কাউন্টিং টেবিলে আসবে সেই 17C ফর্মটা নিয়ে যদি কাউন্টিং এজেন্ট আসেন, তিনি অবশ্যই প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে টোটাল ভোট ট্যালিটা করে নেওয়া হয়। অর্থাৎ ওখানে ধরা যাক 809টা ভোট পড়েছে, এখানেও বুথ খুললে টোটাল সংখ্যাটা দিলে সবসময় টোটালটা বেরিয়ে আসে, একটা বোতাম টিপলেই সেখানে 809টাই আছে কিনা সেটা তারা ভেরিফাই করে নেবে। সুতরাং এটা কোনো অবস্থাতেই এই 3টে কন্ডিশনকে সিল করা, সিরিয়াল নাম্বার এবং ফর্ম 17C অনুযায়ী সমসংখ্যক ভোটদান এটা আছে, এটা করা যায় না। এছাড়াও ঘেরা টেপে থাকে, সবসময় সিকিউরিটিতে থাকে, এবং পোলিং স্টেশন থেকে যখন কাউন্টিং সেন্টারে আসছে তখন সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিধানে আছে যে তারা সেটাকে ফলো করতে পারবে, এবং স্ট্রং রুমের বাইরে পাহারায় থাকতে পারবে, এবং স্ট্রং রুম সিল করা হবে। সেই সিল করার সময়ও কাউন্টিং এজেন্টরা তারা স্বাক্ষর দিতে পারবে, এবং সিল খোলার সময়ও তারা সবাই দেখে নেবে আগের সিলগুলো ঠিক আছে কিনা। স্যার, এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই বিভিন্ন ভোট মিটতেই, যেদিন প্রথম দফায় বলুন না দ্বিতীয় দফায়, বিশেষ করে প্রথম দফায় দেখা গেল যে অনেক জায়গায় কেউ অটোতে করে, কেউ কোনো গাড়িতে করে ইভিএম ভর্তি মেশিন, এবং অনেকেই দেখাচ্ছিলেন যে ওর মধ্যে থেকে তৃণমূলের পতাকা বেরোচ্ছে বা কোনো রাজনৈতিক দলের পতাকা বেরোচ্ছে, এবং সেইগুলো একটা বিতর্কের সৃষ্টি করেছে। তাদের দাবি যে এইগুলো কোনো রকমের সুরক্ষা ছাড়াই, কোনো রকমের প্রপার গাইডেন্স মানে কি বলবো সিকিউরিটি ছাড়াই সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এই কারণে এগুলো ধরা পড়ছিল। তো আমাদের যেটুকু তথ্য সেটা হচ্ছে মোস্টলি এগুলো রিজার্ভ মেশিন, এগুলো হয়তো সেন্ট্রাল ইলেকশন কমিশন রিজার্ভের জন্য রেখে দেন, এবং যদি কোনো জায়গায় বিকল হয়ে যায় তার পরবর্তী হিসাবে কাজ করানোর জন্য এগুলোর ব্যাকআপ থাকে, কিন্তু
সেইগুলোই হয়তো ফিট ছিল বলে আমাদের এটা বিশ্বাস। কিন্তু আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো যে আপনি যখন ওই দায়িত্বে ছিলেন, তো এইটাই কি নর্মাল? এই এই যে ঘটনা, এটা ঠিক কখনো পসিবল না যে বাক্সে ভোটবন্দি হয়েছে সেটা এইভাবে সিকিউরিটি ছাড়া যাবে? না না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এবং যদি এরকম সত্যি হয়, যেটা একেবারে অপ্রতুল, আমি সিস্টেমটা বোঝালে বোঝা যাবে যে যখন ডিসিআরসি আমরা যেটাকে বলি, ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার, সেখানে পোলিং পার্টিকে দেওয়া হয়, সেখানে সঙ্গেই পুলিশ, সিকিউর পুলিশ তখন ওটা ট্যাগ করা থাকে, এবং তারা 2-3টে পোলিং পার্টি বা সেরকম ভাবে রুট হলে একটা গাড়িতে একটা পোলিং পার্টি অ্যালং উইথ মিনিমাম 2জন সশস্ত্র পুলিশ নিয়ে, এখন তো সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স মানে হয়তো 6জন বা 3জন যাচ্ছেন, সুতরাং সেটা নিয়ে তারা একসঙ্গে রওনা হবেন, একসঙ্গে ফিরবেন। এর কোনো অন্যথা হতে পারে না। কোনো অবস্থাতেই অরক্ষিত অবস্থায় ইভিএম মেশিন রাখা যাবে না। আর ব্যালট পড়ার পর যখন সিল হয়ে গেল, তখন তো আরো মানে একেবারে ক্যান্ডিডেটরা পেছন পেছন গাড়ি করে ফলো করতে পারবে পর্যন্ত, যাতে তারা পুরো স্ট্রং রুম পর্যন্ত দেখতে পারে। সুতরাং আপনি যে ইনস্ট্যান্সগুলো বলছেন আমার জানা নেই, এরকম হতে পারে না। তবে বাড়তি ভাঙা, উদ্বৃত্ত, তার জন্য তো এইসব প্রিকশন নেই। প্রিকশন আছে পোল্ড ইভিএম এ, যে ইভিএম এ ভোট ঢুকেছে সেটাকে কখনোই ওই ওই ট্যাগ করে, পুলিশের সঙ্গে ট্যাগ করেই তারা একসঙ্গে যায়, একসঙ্গে ফিরে, এর অন্যথা হতেই পারে না। স্যার, পরবর্তী আমার কোয়েশ্চেন হচ্ছে, দেখুন আর একটা ব্যাপার, যে যেহেতু এই ব্যালট মানে এটা তো 3টে ইউনিট থাকে বলে আমরা জানি, তো একটা ভিভিপ্যাট, একটা কন্ট্রোল ইউনিট আর একটা ইভিএম। তো এইগুলো তো কোনোটাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড না। তো যেহেতু নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড না, তাই সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই, জিরো। তো একেবারে এইটা আপনি একদম সঠিক ধরেছেন। অনেকেই, বিশেষত ইন্টারন্যাশনালি অনেকেই ভাবে আজকাল তো এআই এর যুগে কি না কি সাইবার অ্যাটাক করে দেবে। কিন্তু এটা জানিয়ে রাখি যে এখানে যেটা আছে এটা অনেকটা ক্যালকুলেটরের মতো। আমাদের যেমন হোম ক্যালকুলেটর, তার চতুর্দিকে কোনো কানেকশনই নেই, তো আপনি অ্যাটাকটা করবেন কি করে? প্লাস এখানে যে সফটওয়্যারে এটা রেকর্ডেড হয়, এটা কোনো মেশিন ল্যাঙ্গুয়েজে একেবারে বার্ন করা হয় রবে, মানে সেটা একেবারে পুড়িয়ে আনা ফেলা থাকে। কেউ একটা টাইপ করে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারবে না, একদম চিপে বার্ন করে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডিংটা করা, যেটা করে। সুতরাং এটা কোনো মতেই ম্যানুফ্যাকচারার সবে সেখানেও তাকে চেঞ্জ করতে গেলে পুরো চিপটাকে পাল্টাতে হবে, এটা কোনো মতেই সম্ভব না। সুতরাং আপনি যেটা বলছেন এটা একদম ঠিক, ইন্টারনেটে নেই, তাই এটা সেফ। স্যার, আমার যেটুকু জানা রয়েছে যে এই যে এটা ইলেকট্রনিক্যালি তো কোথাও একটা গিয়ে রেকর্ড হয়, তো আমার যেটুকু জানা রয়েছে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, যে চিপগুলো ব্যবহার করা হয়, এগুলো ওয়ান টাইম, মানে এগুলো ইরেজ করে আপনি আবার লিখতে পারবেন এরকম নয়। সেই কারণে এটা আরো বেশি সেফটি, যে আপনি ওটা ধরুন কোনো একটা দলের 700-র মধ্যে 500 ভোট পড়েছে, এটাকে ইরেজ করে আপনি নতুন ঢোকাবেন, এইটাও বোধহয় করা যায় না এখানে। এটাও করা যায় না। আর এটা হচ্ছে যে আপনি ব্যাটারি খুলে যে ভাববেন যে সব মুছে দিলাম, সেটাও সম্ভব না। কারণ এটা অনেকটা আমাদের ফোনের ব্যাটারির মতো। ফোন যখন চলে গেল তখন তো কিছু জ্বলছে না, কিন্তু আমার কন্ট্যাক্ট গুলো তো সব রয়েই গেল। অনুরূপ ভাবে এখানেও হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এখানে রাখা থাকে, এবং এটাকে ট্যাম্পার করা যায়। মানে অনেকেই এই অভিযোগগুলো আসছে যে 4 মিনিট কারেন্ট অফ ছিল, 10 মিনিট কারেন্ট অফ ছিল, এখানেই তো অনেক ডেটা মুছে যাবে। তো এইটাও আমি পরিষ্কার করতে চাই, যেহেতু নন ভোলাটাইল মেমোরি নেচার, তো ঠিক যেমন আমাদের ফোনের ডেটা, আপনার মানে কোনো ভিডিও আপনি তুলে রেখেছেন, ফোনের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলেও আপনি মানে চার্জ দিলে ওটা আবার ফেরত পান, ঠিক একই রকম নেচার। তো এটা নিয়েও কিন্তু সংশয় কিছু নেই। তবে বাতি নেমে যাওয়ার বিষয়টা একটু বলে দিই, যাতে আপনার দর্শকদের জন্য, আপনি তো সবই জানেন, বাতির সঙ্গে ইভিএম এর কিন্তু সম্পর্ক নেই, ওর পুরোটাই ব্যাটারিতে চলে। সুতরাং এক্সটার্নাল পাওয়ার জ্বললো বা নিবলো, তার সঙ্গে ইভিএম অপারেশনের কিন্তু সম্পর্ক নেই। এবং সেই ব্যাটারিটা সরালেও, আমার বক্তব্য ছিল, ব্যাটারিটা সরালেও ভেতরের মেমোরিটা নন ভোলাটাইল কারণে থেকে যাচ্ছে। শুধুমাত্র যে এই এক্সটার্নাল পাওয়ার যেটা বলা হচ্ছে, যে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের, সেটা হচ্ছে সিসিটিভি একটা সাধারণ মানুষের বা এজেন্টদের মনে কনফিডেন্সের জন্য একটা পাওয়ার সাপ্লাই আনইন্টারাপ্টেডলি দেওয়া হয়, যে সবাই যেন দেখতে পান, সেরকম একটা জায়গা, তাই তো স্যার? হ্যাঁ, ওয়েবকাস্টিং এর জন্য, ওয়েবকাস্টিং এটা লাগে, ওয়েবকাস্টিং এর জন্য লাগে। তো আমার বক্তব্য স্যার, এই ব্যাপারগুলো তো সাধারণ মানুষরা হয়তো প্রশ্ন থাকবে, এবং প্রশ্নটা থাকাটা উচিত, তার কারণ গণতন্ত্রে যে প্রত্যেকে সচেতন,
যে সবাই, সেটা যে রাজনৈতিক দলই হোক, সবাই যে সচেতন যে আমার মানে মানুষের যে রায়টা এসেছে সেটা যেন এক্স্যাক্টলি আমরা পাই, সেটার জন্য সবাই সচেতন এবং এই প্রশ্নগুলো করছে, এই অ্যাওয়ারনেসটা বাড়ানো প্রয়োজন। আমি সেখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওটা করছি। আমার এখানে বক্তব্য হচ্ছে, যে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা, যারা 15 বছর 20 বছর আরো বেশি সারা জীবন রাজনীতি করলেন, যারা ব্যালট দেখলেন, ব্যালটের পর ইভিএম দেখলেন, সুপ্রিম কোর্টের রায় দেখলেন, কোথাও সুপ্রিম কোর্টের আগে আমার যেটুকু জানা রয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু যেটুকু মনে পড়ে তারা বলেছিলেন যে প্রমাণ দেখান, আপনারা যদি কোথাও প্রমাণ দেখান তাহলে আমরা পুনর্বিবেচনা করব আমাদের ভাবনা চিন্তা যে এটা করা যায়। মানে নির্বাচন কমিশনও গিয়ে বলেছিলেন যে আপনারা ট্যাম্পারিং হচ্ছে, করা যায়, সায়েন্টিফিক রিগিং করা যায়, এগুলো দেখান। তো এটা কোনো রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের কাছে, ইলেকশন কমিশনের কাছে কেউ ওটা প্রমাণ করতে পারেননি, কিন্তু প্রত্যেকবারই পলিটিক্যালি এটাকে একটা অদ্ভুতভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, যাদের মধ্যে অতটা টেকনিক্যালি নলেজ থাকে না। এটা নিয়ে কি বলবেন স্যার? এটা একদমই ঠিক। একাধিক সুপ্রিম কোর্ট মামলায় এরকম কেস উঠেছে এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছে, আমাদের কাছে কোনো প্রমাণ নেই যাতে বলা যায় ইভিএম ট্যাম্পার করা যায় বা ভোট পরবর্তীকালে পাল্টে দেওয়া যায়। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন সমস্ত রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকে ওদের অফিসে ডেকেছিল, বলে তোমরা এসো, দেখো ভেতরে কি আছে দেখো। কিন্তু অবশ্যই ওরা একটা ক্যাভিয়েট বা ওয়ার্নিং দিয়েছিল যে ইভিএমটা ওদের কাস্টাডি থেকে, অর্থাৎ ইলেকশন কমিশনের অফিস থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। তোমরা বলো কিভাবে করবে, আমরা করে দিচ্ছি, কিন্তু তুমি ধরতে পারবে না। কারণ ভয়টা হচ্ছে যে ওইটাকে সরিয়ে, ওই চিপটাকে সরিয়ে ও নিজের মতো চিপ বসিয়ে তারপর বলবে যে এই দেখো আমি তো ম্যানিপুলেট করছি। সুতরাং বক্তব্যটা হচ্ছে, এবং আমার নিজেরও বক্তব্য, ব্যালট বক্সের জন্য যা ব্যবস্থা ছিল তার তুলনায় ইভিএম অনেক বেশি উন্নত। এখন ব্যালট বক্সে চুরি করে পুকুরে চোবতো আগেকার দিনে, তাদের নষ্ট হয়ে যেত। পঞ্চায়েত ইভিএম দেখেছি, ইভিএম কে কেউ ছিনতাই করে যদি রোড রোলারের ভেতরে পুড়ে দিয়ে 10 টন দিয়ে চালিয়ে দেয়, সেটা নিশ্চয়ই গুঁড়িয়ে যাবে, সেটা কোনো বলা হচ্ছে না। কিন্তু যতক্ষণ নিয়ম মেনে কাস্টাডিতে রেখে সিরিয়াল নাম্বার দিয়ে সিলিং দিয়ে স্ট্রং রুম করে রাখা হচ্ছে, আর কখনোই না। তাহলে আপনার প্রশ্নের উত্তরে বলি, এটা প্রায় সবাই আজকাল জেনে গেছে, এটা অপেক্ষাকৃত দুর্বল দলরা সাধারণত একটা ডিফেন্স মেকানিজম। জিতলে তো সবাই সব ভুলে যায়, জেতার হারলে কোন একটা জায়গায় যে রাজনৈতিক দলই যে হারেন যেখানে, সেখানে তাকে তো কোনো একটা মানুষকে বোঝানোর একটা কিছু বলতে হয়, তখন তারা এইটা অনেক ক্ষেত্রে বলেন, কিন্তু সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারেন না। আপনি যেটা বললেন যে ওর মধ্যে দিয়ে রোলার চালিয়ে দেওয়া, বা ঠিক আছে, সেটা হলেও প্রবলেম নেই, কারণ ওটাতে কি হবে, রোলার চালিয়ে দিলে ওটা নষ্ট হয়ে যাবে, চিপ নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আবারও ইলেকশন প্রসেস শুরু করতে হবে, কিন্তু রিপোল করতে হবে। ব্যালটে যেটা হয়েছিল, যে অদ্ভুত পঞ্চায়েত নির্বাচনে তো নজির সৃষ্টি করেছিল, সিনেমাও হার মানবে, যে এখানে ধরুন যে জয়ী প্রার্থী সে 2টো ভোটে এগিয়ে রয়েছে, বিজয়ী মানে যে পরাজিত প্রার্থী বা তার যিনি এজেন্ট, তিনি ওই 2টো ব্যালট বা 4টে ব্যালট খেয়ে নিলেন জল দিয়ে গিলে। তো মানে এইখানে এবার আপনি আর প্রমাণ করতে পারবেন না, উনি এগিয়ে গেলেন স্বাভাবিকভাবে। তো এই জায়গাগুলো ব্যালটের একটা বড় প্রবলেম, যেটা ইভিএম এ কখনোই এটা করা সম্ভব না। শুধু কি তাই, শুধু কি তাই, আমি কোন আমলে বলছি না, না ঠিক আছে, কোন ওই কাউন্টিং কর্মীরা ব্যালট পেপারের যুগে উপরে প্রার্থী এক্স, নিচে প্রার্থী এক্স, মাঝখানে সব বিপক্ষের প্রার্থী ওয়াই এর দিয়ে 100 বান্ডিল করা হতো। আপনি ভাবলেন 100 বান্ডিল রিটার্নিং অফিসে গুনে নিল, আসলে কি ভয়ানক একটা ম্যানিপুলেশন হয়ে গেল। এইগুলো ইভিএম এ তো সম্ভব না, যদি না টুকতে ভুল করেন, ডেলিবারেটলি অর আনডেলিবারেটলি। তো টেবিলে আসে সংখ্যাগুলো, ক্যান্ডিডেট 1 10, ক্যান্ডিডেট 2 20 এরকম করে আসে, তারপর ট্যাবুলেশন শিটে আসে। ওইখানে যদি আবার কেউ কিছু করে, তারপর টোটালে মিলবে না। তাও স্যার আমি আমার যেটুকু, আমি নিজেও টেকনোলজিক্যাল ফিল্ডে আমি দীর্ঘদিন ধরে আছি, আমার ব্যাকগ্রাউন্ড ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো আমার স্যার মনে হয় এখানে যে দেখুন, কোনোটাই ট্যাম্পার করা যায় না এরকম পৃথিবীতে কিছু নেই, আমার এটা বিশ্বাস। যেটাই ক্রিয়েট হয় সেটাকেই ট্যাম্পার করা যায়। এর আগে প্রচুর ইনস্ট্যান্স রয়েছে, বিভিন্ন বড় বড় গভর্নমেন্ট ব্যাংকের, তার মধ্যেও কিন্তু হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, সেখানে মানে মাল্টি লেভেল অথেন্টিকেশন কিংবা এনক্রিপশন লাগানোর পরেও সেগুলোকে
তাও হ্যাকাররা ডিক্রিপ্ট করতে পেরেছেন। এরকম ইনস্ট্যান্স রয়েছে, আমাদের এখানে প্রমাণ হয়নি। তো আমার মনে হয় নির্বাচন কমিশন হয়তো তারা এই ব্যাপারগুলো ইমপ্রুভমেন্ট যত দিন যাবে করবেন, কারণ হ্যাকাররাও তো তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলুন কিংবা ন্যাচারাল ইন্টেলিজেন্স ব্যবহার করেও তো সেগুলোকে ব্রেক করার চেষ্টা করেন। যেমন আপনি একটা বললেন এখানে যে ওই চিপটাকে খুলে নিয়ে যদি আমি আমার ম্যানিপুলেট করা আগের একটা চিপ বসিয়ে দিই, তো এটা আমার মনে হয় কিভাবে আটকানো যাবে। কিন্তু আমি শুনতে চাই আপনার কাছে যে এইটা যদি এরকম হয় যে আমি চিপটাই খুলে নিলাম, খুলে নিয়ে আমি ওই চিপটাকে আটকে দিলাম, তাহলে কিভাবে বোঝা যাবে যে এটা? না, ওটা প্রথমত আটকাবেই না, পুরো মেশিনটাই চলবে কিনা সন্দেহ। কিন্তু আপনি যেটা বলেছেন, দুর্জনের অভিনবত্ব প্রচুর হয়, মানে থিফ ইজ অলওয়েজ ফার্দার দ্যান রানিং ফাস্টার দ্যান দ্য পুলিশ। একদম। কিন্তু কথাটা হচ্ছে যে যদি আমার কাস্টডিতে থাকে, যে সিল করা সিরিয়াল নাম্বার স্ট্রং রুমের ভেতর ভর্তি থাকে, যে কারণে নির্বাচন কমিশন ইভিএম কে কখনো নিজেদের হাতছাড়া করতে দেয়নি, তেমনি কোল্ড ইভিএম গুলো যদি সুরক্ষিত থাকে, তাহলে আপনি চিপটা পাল্টানোরও তো সময় পাচ্ছেন না। এবং সেক্ষেত্রে তো আমি বলতে পারি ব্যালট বক্সের আমলে যে এর অল্টারনেটিভ, আমি তো ব্যালট বক্স নিয়ে ভেতরে সব কাগজগুলোকে পাল্টে দিতে পারি। আপনি যে ব্যালট বক্স তো করাই যায়, ব্যালট বক্স নিয়ে তো কম্পারিজনে আসেই না, ব্যালট বক্সে সবকিছু করা যায়। কিন্তু আমার এখানে বক্তব্য তাহলে কি এই চিপের মধ্যেও হয়তো ধরুন এমন একটা, ফর এক্সাম্পল 32 ডিজিটের একটা কোনো নাম্বার, সিরিয়াল নাম্বার বা কোনো একটা নাম্বার রয়েছে যেটা ইলেকশন কমিশনের কাছে রয়েছে, যে ওই নাম্বারটা চিপটা বদলে অন্য একটা আসলে সেটা ডেফিনেটলি ইলেকশন কমিশন ধরতে পারবে যে এটা ম্যাচ করছে না। তো এইগুলো ডেফিনেটলি কি হয়, এই যে ম্যাচিং এগুলো কি হয় কাউন্টিং এর আগে? না, এটা তো একমাত্র বিএইচইএ কেন্দ্রীয় সরকারের পিএসইউ তারাই একমাত্র ম্যানুফ্যাকচার করে। আচ্ছা। এবং তাদের কাছে মাদারবোর্ড এবং সব থাকে। হোল আইডিয়াটা হচ্ছে যে এটা নিজের সুরক্ষায় রাখো, কাউকে ম্যানিপুলেশনের সুযোগ দিও না। চিপটা ইন্টারনেট দিয়ে করা যাচ্ছে না, সাইবার অ্যাটাক করা যাচ্ছে না, তাহলে ফিজিক্যালি যতক্ষণ আপনি চিপটাতে হাত দিতে দিচ্ছেন, কেউ ইভিএম কে কিছু করতে পারবেন না। তো হোল আইডিয়া দেয়ারফর ইজ ভালো করে স্ট্রং রুমে প্রিজার্ভ করে রাখো, যাতে চিপটা না কেউ হাত দিতে পারে। এবং মক পোল করো, ভোট শুরুর আগে করে 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 দেখাও। তার আগেও একটা ডিটেল মক পোলিং হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যে কোনো পার্টি 7 দিন ধরে বিভিন্ন ভোট দিয়ে ভোট ঠিক যাচ্ছে কিনা এগুলো টেস্ট করে। অনেক সময় বলা হয় যে 100তম ভোটটা ওয়াই এর জায়গায় জেড এর কাছে যাচ্ছে, প্রতি এরকম সব অভিযোগ আসতো। সব রকমের টেস্ট করার সুযোগ দেওয়া হয়, কিন্তু নির্বাচন কমিশনের কর্তৃত্ব থেকে ওটাকে বাইরে নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়। স্যার লাস্ট আমি জানতে চাইবো, আপনি যে সময় সামলেছেন সেই সময় তো আপনি কোন কোন বছরগুলো আপনি? আমি 2005 থেকে 2010-এ ছিলাম, 2006-এর বিধানসভা সাধারণ বিধানসভা ইলেকশন এবং 2009-এর লোকসভা ইলেকশনের চার্জে ছিলাম পশ্চিমবঙ্গে। স্যার তো তখনকার পরিস্থিতি আর এখনকার আপনি যেগুলো দেখছেন এর মধ্যে স্যার প্রথম কথা ইলেকশন কমিশনের স্ট্রাকচারাল কোনো বা প্রসিডিউরাল কোনো চেঞ্জ আছে কিনা এখন? আর আপনার ওই সময়ে এমন কিছু ছিল যেগুলো এখন অনেক ইমপ্রুভ করা হয়েছে, এখন আরো বেশি টাইট হয়েছে, নাকি মোরলেস যা আপনি এক্সপিরিয়েন্স করেছেন এখনো তাই? না না, আমাদের সময় থেকে ইমপ্রুভমেন্ট গুলো করাটা শুরু হলো। যেমন 2006-এর ইলেকশনেই প্রথম আধা সামরিক বাহিনী এলো পশ্চিমবঙ্গে। তার আগে ওই লাঠির পুলিশ আর ওই সিভিক ভলান্টিয়ার দিয়ে চলতো, কারণ সহজ হিসাবে 80,000 বুথের তখনকার দিনে ইন্টু 2 করে থাকলে 1,60,000 পুলিশ ছিল না। তাই তখন লাঠিওয়ালা গ্রামের লোককে ধরে, সে কোন পার্টি সাপোর্টার কিছু জানা নেই, তাদেরকে নিয়ে সুরক্ষা হতো, তারা এই লোক ঢোকাতো এবং যার যেখানে শক্তি সেরকম ভাবে রিগিং করতো। 2 নম্বর হচ্ছে যে আমাদের সময় থেকেই শুরু হলো এই যে বিএলও নিয়ে এখন এত কথা হচ্ছে। আমি যখন 5 থেকে 10-এ ছিলাম সেই সময় ইলেকশন কমিশন এবং আমি সেই আলোচনায় খুবই অ্যাক্টিভ পার্ট নিয়েছিলাম। বুথ লেভেল অফিসার ঠিক হলো, আমাদের সময়তেই মাইক্রো অবজারভার ঠিক হলো, যে শুধু একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লেভেলে একজন, সে এক বুথ থেকে আরেক বুথ যেতেই দূরবীন দিয়ে আগে থেকে জেনে যাচ্ছে এবং সব ঠিক হয়ে যাচ্ছে অবজারভার কাছে আসলেই। এই সব বন্ধ করার জন্য মাইক্রো অবজারভার বুথে বুথে বা 2-3টে বুথ অন্তর অন্তর একজন করে আনা হলো। এবং আস্তে আস্তে এরকম একমাত্র পরে যেটা এসছে, এবং সেটা কোর্টের নির্দেশে, এই ভিভিপ্যাট সিস্টেমটা, যাতে যে অভিযোগ ওঠে আমি এক্স কে ভোট দিলাম কিন্তু রেকর্ড করছে ওয়াই এর নামে, সেটা ভোটার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যে ভিভিপ্যাটে যে তার এক্সটা এক্স এর কাছেই যাচ্ছে,
এবং যে কোনো সময় র্যান্ডম অডিট কোর্টের কথায় করতে হয়, যে 13 নম্বর বুথটা খুলে দেখো সব ঠিক আছে কিনা, ইভিএম এর রেকর্ড ভার্সেস ভিভিপ্যাট, সব করা হয় না, র্যান্ডমলি কয়েকটা চেক করা হয় বা ইলেকশন পিটিশন হলে চেক করা হয়। তো সুতরাং এখন সেইগুলো উন্নত হয়েছে। আর নির্দেশ তো ইলেকশন কমিশন রোজই একটা করে নতুন দেয়, সেটা বলছি না, এটা ইভলভিং ডেমোক্রেসি লিভিং কন্ডিশন, সেটা হবে। স্যার অনেক ধন্যবাদ। আপাতত আজকের মতো আমার সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ।